বিগ ব্লেন্ড রেডিওতে আপনাদের স্বাগতম, যেখানে আমরা বৈচিত্র্যকে উদযাপন করি এবং দেখি কিভাবে তা জীবনের মানকে আরও উন্নত করে। হেই সবাই, বিগ ব্লেন্ড রেডিওতে আজ আমরা খুবই উত্তেজিত, কারণ আমরা সট এবং এসিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকের কাছেই এই দুটো শব্দ শুনতে খারাপ লাগে, তাই না? কিন্তু আমাদের কাছে এর কিছু সমাধান আছে। আমাদের অনুষ্ঠানে ডক্টর শন প্যাটেলকে স্বাগত জানাতে চাই। তিনি একজন বেস্ট সেলিং লেখক। আমার মনে হয় তিনি 15টিরও বেশি বই লিখেছেন। তিনি প্রিপ এক্সপার্টের প্রতিষ্ঠাতা এবং আগামী 3 মার্চ তার একটি নতুন বই প্রকাশিত হতে চলেছে। বইটির নাম ডিজিটাল শর্ট প্লাইবুক উইনিভিং স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ ইয়োর ড্রিমস কারি। সবকিছু prepexpert.com এ পাওয়া যাবে এবং আপনারা হয়তো তাকে মিস্টার মার্ক কিউবানের সাথে শার্ক ট্যাঙ্কে দেখেছেন, আর আমরা সবাই চাই মার্ক কিউবান প্রেসিডেন্ট পদে নির্বাচন করুক। আমি শুধু বলছি আর কি। কিন্তু স্বাগতম। কেমন আছেন শন? অনুষ্ঠানে আপনাকে স্বাগত। হাই লিসা, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে আসতে পেরে আমি আনন্দিত, এবং আমি অভিভাবক ও শিক্ষার্থী উভয়ের সাথেই এবং আপনাদের দর্শকদের সাথেও এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী, যা কিনা, যেমনটা আপনি বললেন, 3টি নোংরা অক্ষর যা কেউই পছন্দ করে না। কিন্তু আমি এখানে এসেছি প্রক্রিয়াটিকে সহজ করতে এবং পরীক্ষার উদ্বেগ ও চাপ কমাতে। আচ্ছা, বিষয়টা কি জানেন? আমরা বছরের পর বছর ধরে শিক্ষা নিয়ে অনেক অনুষ্ঠান করেছি এবং সত্যি বলতে, আমরা শিক্ষা নিয়ে বেশ কিছু কাজও করেছি, এমনকি শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের সাথে কিভাবে সংযোগ স্থাপন করতে হয় তা শিখতে একদিনের জন্য শিক্ষক হিসেবে স্কুলেও গিয়েছিলাম। এবং আমরা একটা জিনিস সত্যিই শিখেছি যে, আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষার্থীদের শেখাচ্ছে না কিভাবে পড়াশোনা করতে হয় এবং কিভাবে শিখতে হয়। এটাই কি সেই কারণ যা আপনাকে এই সবকিছুর মধ্যে নিয়ে এসেছে এবং এগিয়ে যেতে উৎসাহিত করেছে? আমি আপনার নিজের যাত্রার কথা জানি, যা নিয়ে আমরা পরে কথা বলতে চাই, কিন্তু আমার মনে হয় আমরা সেই সংযোগ স্থাপনের প্রক্রিয়াটি থেকে বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, 100%। জানেন, এটা মজার। আপনি যখন স্কুলে যান, আপনার শিক্ষকরা আশা করেন যে আপনি সবকিছু শিখে নেবেন, অথবা তারা শুধু আপনাকে পড়তে বা মুখস্থ করতে বলেন, কিন্তু আসলে কেউই আপনাকে শেখায় না কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে মুখস্থ করতে হয়। আর জানেন, আমার মনে হয় এটাই একটা বড় পার্থক্য গড়ে দেয়, এবং প্রেপ এক্সপার্টের 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী আমার বই এবং কোর্সগুলো থেকে যা সবচেয়ে বেশি পছন্দ করেছে, তা হল আমি আমাদের শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, এবং শুধু SAT এর জন্যই নয়, বরং জীবন ও কর্মজীবনের জন্যও। সফলতার অভ্যাসগুলো কি কি? যেমন বিলম্বিত তৃপ্তি, আত্মনিয়ন্ত্রণ বা দৃঢ় সংকল্প। কারণ এই গুণগুলো, যা আমি হাই স্কুলে SAT এর জন্য পড়াশোনা করতে গিয়ে শিখেছিলাম, আমার বিশ্বাস সেগুলোই আমাকে SAT এ নিখুঁত স্কোর পেতে সাহায্য করেছিল, এবং সেই সাথে কলেজে, মেডিকেল স্কুলে, বিজনেস স্কুলে, রেসিডেন্সিতে, এমনকি একজন উদ্যোক্তা হিসেবেও সফল হতে সাহায্য করেছে। সফল হওয়ার জন্য আপনার এই সমস্ত গুণ থাকা প্রয়োজন। হ্যাঁ, ঠিক তাই। বইয়ের শুরুতে আপনি আসলে বলেছেন, আপনার জন্য এই যাত্রাটা কিসের জন্য? আপনি কেন একটি নিখুঁত SAT স্কোর পেতে চান? উদ্ধৃতি চিহ্ন। কারণ সেই শতাংশটা কত? নিখুঁত স্কোর পাওয়াটা সত্যিই খুব কম, তাই না? এটা অনেকটা জেপার্ডি জেতার মতো। 0.02%। হ্যাঁ, একটি নিখুঁত SAT স্কোর পাওয়াটা প্রায় শার্ক ট্যাঙ্ক এ সুযোগ পাওয়ার মতোই কঠিন। তাই আমি দুটোই করেছি। আচ্ছা, এটা কি অধ্যবসায়? মানে, আপনি কি আপনার লক্ষ্যের জন্য 100% দিয়ে চেষ্টা করেন? ঠিক, সেই আগুনটা কি? হ্যাঁ, আমার মনে হয় বইটিতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তার মধ্যে একটি হলো বাহ্যিক অনুপ্রেরণার পরিবর্তে অভ্যন্তরীণ অনুপ্রেরণা তৈরি করা। তাই আমার মনে হয় অনেক সময় কিশোর কিশোরী, ছাত্রছাত্রী এবং সাধারণভাবে শিশুদের জন্য এটা এত কঠিন হওয়ার কারণ হলো, এর বেশিরভাগটাই আসে বাবা মায়ের কাছ থেকে পাওয়া বাহ্যিক অনুপ্রেরণা থেকে, তাই না? যেমন আপনার বাবা মা চান আপনি ভালো করুন, আপনার বাবা মা চান আপনি একটি ভালো কলেজে যান অথবা আপনার কর্মজীবনে ভালো করুন বা অন্য যা কিছুই হোক না কেন। কিন্তু যখন আপনার কোনো বহিরাগত অভিভাবক বা পরামর্শদাতা শিক্ষক থাকেন, তখন এই বিষয়টি ভালোভাবে কাজ করে না, যেমনটা সবাই জানে, তাদের উদ্দেশ্য যতই ভালো হোক না কেন। তাই আমার বইয়ের একেবারে শুরুতেই আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি, তার মধ্যে একটি হলো অভ্যন্তরীণ প্রেরণা তৈরি করা। সুতরাং আপনার বৃহত্তর লক্ষ্য কী, তা নিয়ে আপনার ভেতরে সেই আগুন জ্বালিয়ে তুলতে হবে। জানেন, শুধু উচ্চ স্যাট স্কোর পাওয়ার জন্যই কেউ উচ্চ স্যাট স্কোর চায় না। আপনি হয়তো আপনার স্বপ্নের কলেজে যেতে চান, আপনি হয়তো 1 লক্ষ বা 2 লক্ষ ডলারের বৃত্তি জিততে চান, আপনি হয়তো কলেজের কোনো ক্রীড়া প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করতে চান। সুতরাং সেই বৃহত্তর লক্ষ্যটি তৈরি করুন, এবং একবার আপনার মধ্যে সেই অভ্যন্তরীণ প্রেরণা তৈরি হয়ে গেলে, তখন আপনাকে আর কিছুই থামাতে পারবে না। তাহলে আপনি সেই 10,000 ঘন্টা পরিশ্রম করবেন, যদিও আমি অবশ্যই শর্ট এর জন্য ছাত্রদের কাছ থেকে 10,000 ঘন্টা আশা করি না। কিন্তু আমি যা বলতে চাইছি তা হল, জীবনে যখন আপনার একটি বৃহত্তর লক্ষ্য বা একটি বৃহত্তর অভ্যন্তরীণ প্রেরণা থাকে,
তখন আপনি প্রয়োজনীয় সময়টুকু দেবেন। তাই আপনার কেন তা তৈরি করা এবং দিনের শেষে আপনার বৃহত্তর লক্ষ্যগুলোকে কল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যখন প্রথমবার SAT দিতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে আপনার স্কোর মোটামুটি গড়পড়তা ছিল, তাই না? এবং তাই আপনি এমন ছিলেন না যে, আরে এটা কি হলো? আমার মনে আছে, যখন আমরা দক্ষিণ আফ্রিকায় থাকতাম, সেটা ছিল হাই স্কুলে আমার প্রথম বছর এবং আমার মা সফরে ছিলেন। আমরা ব্যবসায়িক অংশীদার এবং তিনি দক্ষিণ আফ্রিকার ক্যান্সার অ্যাসোসিয়েশনের জন্য তহবিল সংগ্রহের একটি মাধ্যম হিসেবে তার শিল্পকর্ম নিয়ে সফরে যাচ্ছিলেন। আর সে বলল, জানো, তুমি যদি আমার সাথে আসতে চাও, তাহলে তোমার পরীক্ষার ফল আরও ভালো করতে হবে। তুমি যদি সফরে যেতে চাও, এই দেশটা দেখতে চাও, আর এই সবকিছু করতে চাও, তাহলে এই সফরটা সফল করার জন্য তোমাকেও ঠিক আমার মতোই ত্যাগ স্বীকার করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আর আমি কসম করে বলছি, আমি পুরো 1 মাস ঘুমাইনি। আর আমি যেভাবে এটা করেছিলাম তা হলো, আমি পাঠ্যবইগুলো নতুন করে লিখেছিলাম। মানে, আমি নিজেকেই প্রশ্ন করতাম। আমি বসে থাকতাম কারণ আমার একঘেয়ে লাগত। স্কুলে আমার একঘেয়ে লাগত। আমি 16টা স্কুলে গিয়েছিলাম, তাই ব্যাপারটা বেশ এলোমেলো ছিল। কিন্তু আমি শিক্ষক হয়েই এগিয়ে যাওয়ার উপায় শিখেছিলাম। আমি ভাবতাম, তোমরা এটা চাও, তাহলে তোমাদের ওদের মনের ভেতর ঢুকতে হবে। উদ্ধৃতি চিহ্ন। আর ওরা কি করছে, সেই সব বই আমি চুলচেরা বিশ্লেষণ করতাম, কারণ তারপর আমি বুঝতে পারলাম, আরে ওগুলোর মধ্যে আসলে কোনো কিভাবে বা কেন নেই। পাঠ্যবইগুলোতে যেন কোনো আসল সারবস্তু নেই। আর তখন আমাদের গুগলও ছিল না। এখন আমার বয়সটা একটু বেশিই হয়ে গেছে, কিন্তু জানেন, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা তেমন ছিল না। এবং আমার কিছু ভালো শিক্ষক ছিলেন, তাই আমি শিক্ষকদের কোনোভাবেই ছোট করছি না। শিক্ষা জগতের শিক্ষকদের আমি ভালোবাসি। এটা কঠিন, কিন্তু আমার মনে হয়, পৃথিবী যেভাবে এগোচ্ছে তাতে অনেক কিছু বদলাতে হবে এবং তখন আপনার মধ্যে সেই একাগ্রতা থাকতে হবে যা আমার ছিল পরিস্থিতিটা পাল্টে দেওয়ার জন্য এবং আমি সত্যিই পথে বেরিয়েছিলাম। ব্যাপারটা দারুণ ছিল। আমি সফল হয়েছিলাম এবং একজন ভালো ভ্রমণকারী পণ্ডিত হয়েছিলাম। মানে ওটাই তো আপনার বৃহত্তর লক্ষ্য এবং আপনার ভেতরের প্রেরণা ছিল, তাই না? যেমন আপনি পথে বেরিয়ে পড়তে চেয়েছিলেন, আপনার মায়ের সাথে থাকতে চেয়েছিলেন এবং ভ্রমণ করতে চেয়েছিলেন এবং আপনি শুধু পাঠ্যবইগুলো আবার লিখছিলেন না বা তাতে যা আছে তা শিখছিলেন না। এবং জানেন, আপনার এই বৃহত্তর লক্ষ্য ছিল এবং আমি জানিয়ে কথা বলছি তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ, কিন্তু আপনার সেই কথায় ফিরে আসি যে প্রথমে আমার এই পরীক্ষাটা যে 100% সঠিক হবে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। জানেন, আমি দেশের সবচেয়ে খারাপ স্কুল ডিস্ট্রিক্ট, নেভাডার লাস ভেগাসের একটি শহুরে সরকারি স্কুলে পড়েছি। আমাদের স্কুল ছাড়ার হার 40%। কারণ 16-17 বছর বয়সে অনেকেই বলে, আরে আমি ক্যাসিনোতে ভ্যালেট হিসেবে কাজ করতে যাব, আমার হাই স্কুল শেষ করার দরকার নেই। কিন্তু ভাগ্যক্রমে আমি তেমন ছিলাম না। আমি স্কুলে ভালো ছিলাম, এ এবং বি পেতাম, কিন্তু স্ট্যান্ডার্ডাইজড টেস্টে আমি খুব একটা ভালো ছিলাম না। আমার পরীক্ষা ভীতি ছিল। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমার বাবা মা যুক্তরাষ্ট্রে কলেজে যাননি, তাই আমার মধ্যে সেই অভ্যন্তরীণ প্রেরণা তৈরি হয়েছিল। প্রথমবার পরীক্ষা দিয়ে আমি গড় স্কোর পেয়েছিলাম, যা গড়ের চেয়ে সামান্য বেশি ছিল। আর তাই এরপর আমি লাইব্রেরি শত শত ঘন্টা ধরে নিজে নিজে পড়াশোনা করে এই কৌশলগুলো তৈরি করেছি, সেই পদ্ধতিগুলো তৈরি করেছি যেগুলো আমার কাছে পরীক্ষাটিকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করার জন্য যুক্তিযুক্ত মনে হয়েছিল। আর আমি ভাগ্যবান যে এই পর্যন্ত 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর সাথে তা ভাগ করে নিতে পেরেছি। হ্যাঁ, এটা দারুণ। তাহলে আপনি বিষয়টাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করেছেন। আমি তো এটাই বলছিলাম, আপনি এটার পেছনের দিকটা নিয়ে কাজ করেছেন, যেমন তারা কি চাইছে। আপনি তো পরীক্ষাটা দিয়েই ফেলেছেন। চলুন এ নিয়ে কথা বলা যাক। আচ্ছা, তাহলে আপনি সবাইকে বিষয়টা বুঝতে এবং পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করছেন। আর আপনি যে উদ্বেগের কথা বলছেন, তা সবকিছুকে ঘোলাটে করে দিতে পারে। এই উদ্বেগ সব বয়সের মানুষকেই এলোমেলো করে দিতে পারে। ও হ্যাঁ, মানে আমার মনে হয় পরীক্ষার উদ্বেগ কমানোর জন্য সবচেয়ে বড় যে বিষয়টা আমি আমার বই এবং কোর্সগুলোতে শেখাই তা হলো ফলাফলের চিন্তা ছেড়ে দেওয়া। কারণ শেষ পর্যন্ত যা হয় তা হলো বাবা মা, ছাত্রছাত্রী, সেটা স্যাট, SAT হোক বা অন্য যে কোনো পরীক্ষা, তাই না? আপনি আপনার পরীক্ষার স্কোরের সাথে এতটাই জড়িয়ে পড়েন যে এটা আপনাকে আতঙ্কিত করতে শুরু করে। যেমন, আচ্ছা, যদি আমি এই পরীক্ষায় খারাপ করি, তাহলে আমি আমার স্বপ্নের কলেজে ভর্তি হতে পারবো না, বা আমি আমার পছন্দের পেশায় ঢুকতে পারবো না, বা এই জাতীয় কিছু একটা হবে। আর এটা কেবল আরও বেশি মানসিক চাপ বাড়ানোর এক দুষ্টু চক্র তৈরি করে। তাই আমি যা পরামর্শ দিই এবং শেষবার যখন আমি নিজে শর্ট পরীক্ষা দিয়েছিলাম, তখন যা ঘটেছিল তা হলো আমি ফলাফলের চিন্তা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। আমি নিজেকে বলেছিলাম, জানো, আমি যে স্কোরই পাই না কেন, সেটাই আমার প্রাপ্য এবং আমি ভালো করি বা খারাপ করি, তাতে কিছু যায় আসে না। আমি আমার সেরাটা দিয়েছিলাম। আর এটা সত্যিই অনেক চাপ কমাতে সাহায্য করে। আর জানেন, আমি লক্ষ্য করেছিলাম যে প্রথমবার যখন আমি SAT পরীক্ষা দিয়েছিলাম, আমার বুক ধড়ফড় করছিল। হয়তো কারণ আমি সকালে 2টো রেড বুল খেয়েছিলাম। আর আপনি তো একজন ডাক্তার, আপনার তো এর চেয়ে ভালো কিছু করার কথা। হ্যাঁ, শেষবার যখন আমি পরীক্ষাটা দিয়েছিলাম, আমি একদম শান্ত ছিলাম। আর জানেন,
এটাই স্কোরের ক্ষেত্রে সব পার্থক্য গড়ে দিয়েছিল। তো পরীক্ষার দুশ্চিন্তা, যেমনটা আপনি বললেন, একটা পরীক্ষায় খারাপ স্কোর আর ভালো স্কোরের মধ্যে সত্যি অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু শুধু পরীক্ষাতেই নয়, জীবনেও, তাই না? আপনার ব্যবসা, আপনার পডকাস্ট বা অন্য যা কিছুই হোক না কেন, তা নিয়ে আপনার অতিরিক্ত চাপ বা দুশ্চিন্তা থাকা চলবে না। তা না হলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। তাই না? এটা আপনার কাজে বাধা সৃষ্টি করে এবং তখনই আপনি নিজের উন্নতিকে বাধাগ্রস্ত করেন, তাই না? আর একটা বিষয় যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, তা হল আপনি ইয়েল এবং ইউএসসি-তে পড়েছেন। দুটোই বেশ নামকরা প্রতিষ্ঠান, তাই না? আর আপনি স্যাট, এসএটি এবং এর প্রস্তুতি শেখার পর সেই তথ্যগুলো কি আপনাকে সাহায্য করেছিল, কারণ আপনি ডার্মাটোলজিতে গিয়েছিলেন, তাই না? এর মাধ্যমেই কি আপনি ডাক্তার হয়েছিলেন? স্যাট সম্পর্কে সেই জ্ঞান, অর্থাৎ কিভাবে সেই পরীক্ষা দিতে হয়, তা কি আপনার আসল কর্মজীবনে সাহায্য করেছিল? আর একবার যখন আপনি কলেজে গেলেন, তখন শুরু হলো ওইসব বড় বড় ব্যাপারগুলো, কারণ সেগুলোর জন্য প্রচুর পড়াশোনা করতে হতো, তাই না? এর মধ্যে কোথাও না কোথাও পিৎজাও তো আছে, তাই না? আমি জানি আছে, তাই না? হ্যাঁ, সব সময়। হ্যাঁ, ফ্রি পিৎজা। না, তো হ্যাঁ, 100% এটা সাহায্য করেছিল। কারণ শেষ পর্যন্ত যা হলো, তা হলো, এটা দুইভাবে সাহায্য করেছিল। প্রথমত, এটা কৌশলগতভাবে সাহায্য করেছিল। আমার পরীক্ষা দেওয়ার ক্ষমতা অনেক ভালো হয়ে গিয়েছিল কারণ আমি পরীক্ষার উদ্বেগ কমাতে পেরেছিলাম। আমি স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষাগুলো অনেক সহজভাবে ভেঙে নিতে পেরেছিলাম এবং কলেজে, মেডিকেল স্কুলে, যেমন এমসিএটি, জিএমএটি, রেসিডেন্সি পরীক্ষা ইত্যাদিতে আরও ভালো স্কোর করতে পেরেছিলাম। কিন্তু এটা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়ে সাহায্য করেছিল যা আমার মনে হয় অনেকেই বুঝতে পারে না। আর তা হল, জীবনের যে কোনো সময় আপনি যখন কোনো কঠিন কাজ করেন, সেটা বই লেখা হোক, পরীক্ষার জন্য পড়াশোনা করা হোক বা পডকাস্ট শুরু করা হোক, তার জন্য অবিশ্বাস্য রকমের আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এবং এমন অনেক গবেষণা হয়েছে যা দেখায় যে আত্মনিয়ন্ত্রণই সাফল্যের প্রধান নির্ধারক। তো যখন আমি হাই স্কুলে শর্টের জন্য পড়াশোনা করছিলাম, তখন আমার মধ্যে অনেক আত্মনিয়ন্ত্রণ গড়ে উঠছিল। আমি হাই স্কুলের পার্টিতে যেতাম না, মানে আমি সিনেমা দেখতে যেতাম না এবং শুধু পড়াশোনা করতাম। আর তখন আমার মনে হলো, ঠিক আছে, পড়াশোনা করার এবং লাইব্রেরি যাওয়ার জন্য আমার যথেষ্ট আত্মনিয়ন্ত্রণ আছে। কিন্তু সেই আত্মনিয়ন্ত্রণই পড়ে আমাকে কলেজে, মেডিকেল স্কুলে, ইয়েলে, ইউএসসিতে, রেসিডেন্সিতে এবং এমনকি একজন উদ্যোক্তা হিসেবেও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেছে। কারণ এখন আমি সত্যিই মনোযোগ দিতে, আত্মনিয়ন্ত্রণ রাখতে সক্ষম, এবং জানেন, এটাই আমাকে এই সমস্ত অন্যান্য ক্ষেত্রে সফল করেছে। সুতরাং আপনি যে কোনো একটি জিনিসকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা শর্টের জন্য পড়াশোনা করা হোক, বই লেখা হোক, ব্যবসা শুরু করা হোক বা পডকাস্ট শুরু করা হোক, আপনার আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ়তার অনুশীলন করার জন্য, এবং তারপর আপনি নিজেকে যে সমস্ত ক্ষেত্রে নিয়োজিত করবেন, তার অনেকগুলিতেই সফল হবেন। আর এটাই সত্যি, জানেন, অন্যতম সেরা একটা শিক্ষা যা আমি সেই সব মানুষদের বলতে পারি, যারা হয়তো বলবে, স্যাট আমার জন্য প্রাসঙ্গিক নয়। ঠিক আছে, স্যাট হয়তো আপনার জন্য প্রাসঙ্গিক নয় কারণ আপনার কোনো হাই স্কুল পড়ুয়া সন্তান নেই বা অন্য যাই হোক না কেন, কিন্তু পড়াশোনা করা, লেখালেখি করা, ব্যবসা শুরু করা, এগুলো করুন। নিজের আত্মনিয়ন্ত্রণের চর্চা করুন, কারণ এটি পরবর্তীতে আপনার বেছে নেওয়া যে কোনো পথেই অবিশ্বাস্য সাফল্য এনে দেবে। এটা সত্যিই সত্যি। আমি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে বলছি, মানে আমি বলতে গেলে আমার পুরো জীবন ধরেই এটা করে আসছি। আর আপনি যদি নিবেদিতপ্রাণ হন এবং এটাকে ভালোবাসেন, তাহলে আপনার মধ্যে সেই গুণটা থাকতেই হবে। আপনার বই দ্য ডিজিটাল স্যাট প্লেবুক এর শুরুর এই দিকটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি একেবারে গভীরে চলে গেছেন, একজন মানুষ হিসেবে আপনি আসলে কে, সেই বিষয়ে, এবং মানুষকে এটা নিয়ে ভাবার একটা উপায় দিয়েছেন। আপনি কে, আপনি কি হতে চান, একজন ব্যক্তি হিসেবে আপনি কিভাবে বিকশিত হতে চান, আর আপনি যাত্রা শব্দটি ব্যবহার করেছেন, যা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন খুব ছোট থাকি, তখন আমরা রাতারাতি সবকিছু পেতে চাই এবং যাত্রার অর্থ কী, সেই ধৈর্য আমাদের বোঝা দরকার। হ্যাঁ, আর আমার মনে হয় আজকের প্রজন্মের জন্যও এটা শোনা খুব জরুরি, কারণ আমরা তাৎক্ষণিক তৃপ্তির এক জগতে বাস করি, তাই না? যেমন, আমার যদি একঘেয়ে লাগে, আমি টিকটক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে চলে যাব। জানেন, যেমনটা আপনি বললেন, আগে এমনটা ছিল না। আমাদের এত সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদের গুগল ছিল না। আমি যদি কোনো কিছুর উত্তর জানতে চাইতাম, শুধু গুগলে চলে যেতাম। আপনি ক্রমাগত তাৎক্ষণিক তৃপ্তি পেতেন। আর তাই সফল হওয়ার জন্য যা সত্যিই প্রয়োজন, যেমনটা আপনি এইমাত্র বললেন, তা হল তৃপ্তিকে বিলম্বিত করা। সুতরাং তৃপ্তিকে বিলম্বিত করতে শেখা এবং সেই যাত্রায় এগিয়ে যাওয়া, জীবনের যে কোনো ক্ষেত্রে, এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রেও। হ্যাঁ, স্বাস্থ্য, এমনকি স্বাস্থ্য। হ্যাঁ, স্বাস্থ্য, একদম। হ্যাঁ, মানে ফিটনেস, স্বাস্থ্য, যা হোক না কেন, আপনাকে সাথেই ফলাফল না দেখার মানসিকতা রাখতে হবে, কারণ জীবনের সেরা জিনিসগুলো, তা ব্যবসা শুরু করাই হোক বা শরীরকে ফিট রাখা, সেগুলো এমন ছোট ছোট অগ্রগতির মাধ্যমেই ঘটে যা রাতারাতি চোখে পড়ে না। আর SAT-2 এর ক্ষেত্রে
আমি রাতারাতি তোমাদের স্কোর 400 পয়েন্ট বাড়িয়ে দিতে পারবো না বাচ্চারা, দুঃখিত। তোমাদের আমার সাথে এই যাত্রায় কয়েক সপ্তাহ বা মাস ধরে থাকতে হবে এবং তারপর আমরা আমার বই ও কোর্সগুলোর মাধ্যমে এটা করতে পারবো, কিন্তু এর জন্য তোমাদের প্রচেষ্টাটুকু করতে হবে। তোমাদের তাৎক্ষণিক তৃপ্তিকে কিছুটা বিলম্বিত করতে ইচ্ছুক থাকতে হবে, আর আপনি যদি তা করেন তাহলে শেষে এর পুরস্কারগুলো সত্যিই অনেক মূল্যবান, সেটা শর্টের জন্যই হোক, আপনার ব্যবসার জন্যই হোক বা ক্যারিয়ারের জন্যই হোক ইত্যাদি। তো চলুন ডিজিটাল SAT প্লেবুকটি দেখি এবং আমার মনে হয় এটা দারুণ যে আপনি ভাবছিলেন আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ হব, আপনি তা হলেন এবং তারপর একজন উদ্যোক্তা হয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি এই অন্য দিকটাও চালিয়ে যাব। মানে আপনি ঘুমাবেন কিভাবে? জানেন, আমি সত্যিই মনে করি যে গতকাল আমার কিছু ছাত্রছাত্রীর সাথে একটি শর্ট ক্লাস ছিল এবং আমি তাদের বলছিলাম যে আমার মনে হয় আমি আমার স্বপ্নের জীবন যাপন করছি। এর দ্বারা আমি যা বোঝাতে চাইছি তা হল আমি শার্ক ট্যাঙ্কে গিয়েছিলাম এবং মার্ক কিউবান ছাড়া বাকি সব শার্ক আমাকে বলছিল আপনি জানেন আপনি ডাক্তার এবং উদ্যোক্তা একসাথে হতে পারবেন না, আর আমি সেটা করে দেখাতে পেরেছি, যা শুধু তাদের দেখানোর জন্যই নয়, আমার নিজের জীবনের জন্যও আমার কাছে সত্যিই অনেক অনেক সন্তোষজনক। জানেন, আমি টেলাডার্মাটোলজি নিয়ে কাজ করি। আমি অনলাইনে মানুষের সাথে দেখা করি, ঠিক যেমনটা আমরা এখন করছি। আর আমি প্রেপ এক্সপার্টের সিইও এবং প্রতিষ্ঠাতা। আর আমি টেলাডার্মাটোলজি করি কারণ এটা আমাকে একজন উদ্যোক্তা এবং একজন ডাক্তার দুটোই হওয়ার জন্য যথেষ্ট স্বাধীনতা দেয়। এটা দারুণ। হ্যাঁ, আর এটাই সেই জীবন যার স্বপ্ন আমি দেখি। জানেন, আমি যাদের পড়াই, বিশেষ করে আমার হাই স্কুলের ছাত্রছাত্রীরা, তারা বলে আমি আমার স্বপ্নের পেশায় আছি। আমি চাই তোমরাও তোমাদের স্বপ্নের পেশায় থাকো, সেটা একজন উদ্যোক্তা হওয়া হোক বা প্রযুক্তি খাতে যাওয়া হোক বা একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা আইনজীবী হওয়া হোক, যা হোক না কেন। কিন্তু জানেন, আমি আমার 20-র দশকে স্বপ্নের জীবনটা কাটাতে পারিনি। আমি কঠোর পরিশ্রমে ছিলাম, আমি রেসিডেন্সিতে ছিলাম, আমি কাজ করতাম, আমি হাসপাতালে 36 ঘন্টার শিফট করতাম। জানেন, আপনি তো প্রস্তুতির কাজটা করেছিলেন। হ্যাঁ, আমি প্রস্তুতির কাজটা করেছিলাম, একদম। আর তাই আমি আশা করি আমার নিজের গল্পটা ওই বাচ্চাদের জন্য কিছুটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যাতে তারা তাদের স্বপ্নের জীবন যাপন করতে পারে, তাৎক্ষণিক তৃপ্তি বিলম্বিত করতে পারে এবং আত্মসংযম রাখতে পারে। কারণ আপনি যদি তা করেন তাহলে আপনি অপর প্রান্ত থেকে বিপুল পুরস্কার নিয়ে বেরিয়ে আসতে পারবেন, শুধু আর্থিকভাবেই নয়, স্বাধীনতার দিক থেকেও। জানেন, এই সবকিছুর মধ্যে এটাই আমার সবচেয়ে প্রিয় অংশ, এবং আমি নিশ্চিত যে একজন উদ্যোক্তা হিসেবে আপনারও সবচেয়ে প্রিয় অংশ হলো এর স্বাধীনতা, আর এটা সত্যিই খুব খুব মুক্তিদায়ক। আমি এটা ভালোবাসি। আর জানেন, আমরাই হলাম সেই মিশ্রণ। আর জানেন, যখন লোকেরা আমাদের বলেছিল, আমরা এই দেশে আসার পর বাজার গবেষণা করেছিলাম এবং দক্ষিণ আফ্রিকায় আমার মায়ের একটি ম্যাগাজিন ছিল, তারপর আমরা এখানে ফিরে এসে আবার বাজার গবেষণা করি এবং লোকেরা বলেছিল, আচ্ছা, আমাদের আরেকটি ম্যাগাজিনের কি দরকার? আর বৈচিত্র্য, তাই না? আর আমরা, যেইমাত্র ওরা না বলল, আমরা বললাম, আমরা এটা করছি, ব্যাস। আর আমরা এই দেশে এখন 27 বছরেরও বেশি সময় ধরে এটা করে আসছি। আর জানেন কেন? কারণ এই মিশ্রণটা হল একাধিক বিষয়ে আগ্রহ রাখার সুযোগ। আর আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখব কেন? আর আমরা সীমাবদ্ধ করার এক বিশাল ইন্ডাস্ট্রির মধ্যে আছি, যেমন এই যে তুমি শুধু এটাই করতে পারবে, শুধু ওটাই করতে পারবে, আর শুধু এটাই করতে পারবে, শুধু ওটাই করবে। আর আপনার গল্পের এই দিকটাই আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি বলেন, কিন্তু আমি দুটোই করতে চাই, আর আমার মনে হয় আমি পারবো, আমি একটা উপায় খুঁজে বের করব। যেমন ধরুন, একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি সবকিছুতে ভারসাম্য আনার একটা উপায় খুঁজে পেয়েছেন যাতে আপনি দুটোই পেতে পারেন, কিন্তু কেকটা পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। এটাই বাস্তবতা। হ্যাঁ, 100%। আর আমার মনে হয় যে সেরা উদ্যোক্তা তিনিই, যার একাধিক বিষয়ে আগ্রহ থাকে এবং তিনি সেগুলো নিয়ে কাজ করেন, কারণ এটা আপনাকে সত্যিই অনন্য করে তোলে, তাই না? আপনি আর কতজন ডাক্তার স্যাট প্রস্তুতির লোককে চেনেন? সম্ভবত খুব বেশি না। আর আপনার ক্ষেত্রেও একই কথা, লিসা। এমন কতজন আছেন যারা একই সাথে প্রকাশক, পডকাস্টার, বিগ ব্লেন্ড রেডিওর উপস্থাপক এবং উদ্যোক্তা? সম্ভবত খুব বেশি না। তাই এটা নকল করা খুব কঠিন হবে, অনুকরণ করা খুব কঠিন হবে এবং আপনার একটি অনন্য ক্ষেত্র থাকবে। হ্যাঁ, আর আপনার সেটার পাশে থাকা উচিত। হ্যাঁ, থাকা উচিত। আর কখনো কখনো এটা একটা কঠিন পথ, কিন্তু এগিয়ে যান। আর আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আপনার অন্তরে এটা করার ইচ্ছা থাকে, তবে এগিয়ে যান। আর যদি আরও বেশি মানুষ আপনাকে না বলে, তার মানে কখনো কখনো আপনি সত্যিই আরও ভালো কিছুর পথে আছেন। হ্যাঁ, আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি উল্লেখ করেছেন, তা হল আপনাকে প্রথম দিকে না বলা হয়েছিল। আমাকেও প্রথম দিকে না বলা হয়েছিল। আমি বইতে এ নিয়ে কথা বলেছি। আমার প্রথম SAT প্রস্তুতির বইটা 99 জন প্রত্যাখ্যান করেছিল, বা বলা যায় আমি প্রায় 100 জন লিটারারি এজেন্ট এবং প্রকাশকের কাছে প্রস্তাব দিয়েছিলাম। 99 জনই না করে দিয়েছিল। শেষ পর্যন্ত একজন লিটারারি এজেন্ট আমাকে একটা সুযোগ দিয়েছিলেন এবং জানেন, সেই বইটা 50,000 এরও বেশি কপি বিক্রি হয়েছিল। আর তারপর থেকে আমরা 1 লাখ এরও বেশি কপি বিক্রি করেছি। আর জানেন, এই নতুন বই, ডিজিটাল SAT প্লেবুকটা, আমি আশা করছি 10 লক্ষ কপি বিক্রি হবে, কারণ আমরা চমৎকার কন্টেন্ট লেখা
তার মার্কেটিং এবং প্রচারের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছি এবং আশা করি আপনাদের কিছু শ্রোতাও এটা কিনবেন। হ্যাঁ, তো আমি এটা নিয়ে কথা বলতে চাই কারণ আপনি ডিজিটাল শব্দটি ব্যবহার করেছেন এবং জানেন আমরা ডিজিটাল মিডিয়া ভালোবাসি। আমরা ডিজিটাল ম্যাগাজিন করি, কিন্তু ডিজিটাল। তাহলে কি বইটা শুধু ডিজিটাল? তাহলে এই শিরোনামে ডিজিটাল শব্দটি সম্পর্কে আমাদের বলুন। হ্যাঁ, অবশ্যই। তো বইটির নাম হল প্রেপ এক্সপার্ট ডিজিটাল SAT প্লেবুক এবং এটি সম্পূর্ণ নতুন ডিজিটাল সর্ট এর উপর ভিত্তি করে লেখা। তো আপনারা সবাই যেমন জানেন SAT অনেকদিন ধরেই প্রচলিত আছে। আসলে এটা প্রায় 100 বছর ধরেই আছে, কিন্তু এটা সবসময়ই কাগজ ভিত্তিক পরীক্ষা ছিল। আর এই প্রথমবার এটা ডিজিটাল হতে চলেছে। 2024 সালের মার্চ মাসে এটা প্রথমবারের মতো ডিজিটাল হচ্ছে। আর তাই আমার লেখা এই নতুন বইটি এই নতুন ডিজিটাল সর্ট এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে এতে সেরা ফল করতে হবে তা নিয়েই। সৌভাগ্যবশত আমার বইটি শুধু ডিজিটালই নয়, আমার বইটি পেপারব্যাক, হার্ড কভার, ডিজিটাল, ই-বুক, অডিও বুক সব ফরম্যাটেই পাওয়া যায়। হ্যাঁ, আপনি এটি সব ফরম্যাটেই পেতে পারেন কারণ সবাই ভিন্নভাবে শেখে। কেউ শেখে। আমি ব্যক্তিগতভাবে অডিও বুক খুব পছন্দ করি, তাই আমি ভাবলাম আমি এটার জন্য অডিও বুক রেকর্ড করব। কিন্তু কিছু লোকই বুক চায় যাতে তারা তাদের আইপ্যাড বা ল্যাপটপে এটা করতে পারে, আবার কিছু লোক কাগজের বই চায়। তাই আমাদের কাছে এটি সব ফরম্যাটেই আছে। কিন্তু জানেন, আমার মনে হয় ডিজিটাল স্যাট এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল এটি অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবর্তন হতে চলেছে, কারণ এটি স্যাট এর এযাবৎকালের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ। এতে মাত্র 98টি প্রশ্ন রয়েছে। পুরনো 4 ঘন্টার কাগজভিত্তিক পরীক্ষার তুলনায় এর সময়কাল মাত্র 2 ঘন্টা 14 মিনিট। আর এটিকে সংক্ষিপ্ত করার কারণ হল এটি আসলে একটি অ্যাডাপটিভ টেস্ট, যার মানে হল আপনি প্রথম কয়েকটি বিভাগে কেমন করছেন তার উপর নির্ভর করে প্রশ্নগুলো কঠিন বা সহজ হতে থাকে। তাই এটিকে অ্যাডাপটিভ করার মাধ্যমে তারা কম প্রশ্ন দিয়েই আপনার দক্ষতার স্তর পরিমাপ করতে পারে। সুতরাং এটি সত্যি একটি উন্নতমানের পরীক্ষা। এখন আমি শুনছেন এমন অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য একটি ভুল ধারণা পরিষ্কার করতে চাই। শুধু ডিজিটাল বলেই যে আপনি এটি বাড়িতে বসে দিতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডে চ্যাটজিপিটি চাপ্ট খুলে রেখে পরীক্ষা দিতে পারবেন তা নয়। কোনোভাবেই না। আপনাকে তো বাইরে যেতেই হবে। আমি ভাবছিলাম এরপর পিৎজা খেতে যাব। আমি জানি কিছু লোক এমনটাই ভাবছিল, তাই আমি ভাবলাম দেখি ওদের ধরে ফেলি। কিন্তু না। তো আপনাকে এখনও একটি পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। সেখানে এখনও একজন পরিদর্শক থাকবেন। অ্যাপটি আপনাকে পরীক্ষার অ্যাপটি ছাড়া আপনার কম্পিউটারে অন্য কিছু খুলতে দেয় না, কিন্তু আমি মনে করি এটি অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ পরিবর্তন হতে চলেছে। আমরা দেখব যে আরও অনেক শিক্ষার্থী পরীক্ষাটি উপভোগ করবে কারণ এটি আরও প্রাসঙ্গিক। এতে আর কোনো দুর্বোধ্য শব্দভাণ্ডার নেই। প্রতিটি প্রশ্নের জন্য আপনি আরও বেশি সময় পাবেন। আমি মনে করি এটি অনেক বেশি ন্যায্য একটি পরীক্ষা যা পরীক্ষার উদ্বেগ অনেক কমিয়ে দেবে, যা অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য দারুণ পরিবর্তন। আমি এটা পছন্দ করছি। জানেন, আপনি যদি ভাবেন যে শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে এগিয়েছি, আমার মনে হয় আমরা অনেক কিছু সত্যিই এলোমেলো করে দিয়েছি, কিন্তু একই সাথে বিষয়গুলোকে ডিজিটাল দিকেও এগিয়ে নিয়েছি, তাই না? শিক্ষার্থীদের সাথে কিভাবে সংযোগ স্থাপন করা যায় সেদিকে জোর দিতে শুরু করেছি। আর এখন আমার মনে হয় যখন আমি ছোট ছিলাম আমাদের এই সব জিনিস ছিল না, আমাদের অডিও বুকের মতো কিছু ছিল না। আর এখন আমি একজন সঙ্গীত শিল্পী, তাই শেখার দিক থেকে একটি অডিও বুক আমার জন্য একদম উপযুক্ত হতো, তাই না? আর আমি দৃষ্টিহীন শিক্ষার্থীদের কথা ভাবি। আমার কিছু বন্ধু আছে যারা যখনই আমরা কোনো লেখকের সাক্ষাৎকার নিই তারা জিজ্ঞেস করে অডিও বুকটা কি বের হয়েছে। আমি বলি না, ওগুলো সাধারণত পড়ে বের হয়। আর সে বলে তাহলে তো খুব খারাপ। আসলে সবকিছু একই সময়ে বের হওয়া উচিত। সত্যি বলতে লেখকদের একবারে সবকিছু বের করার জন্য উৎসাহিত করাটা আমার জন্য একটা নতুন বিষয় হয়ে উঠছে। আর আমি যে কারণে সবকিছু একবারে বের করেছি তা হলো আমি আরেকজন লেখকের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে তিনি তার বইটি সব ফরম্যাটে প্রকাশ করেছেন এবং তিনি প্রায় নিখুঁত একটি বিভাজন দেখতে পান, যেমন 25% পেপারব্যাক, 25% অডিও বুক, 25% ই-বুক এবং 25% হার্ড কভার। আর তাই সবাই ভিন্নভাবে শেখে, আর তাই প্রত্যেকের শেখার পদ্ধতির সাথে মানিয়ে নিতে হয়। কিন্তু ডিজিটাল মাধ্যমকে সত্যি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার কথার প্রসঙ্গে বলি, আমার মনে হয় ডিজিটাল এতটাই গুরুত্বপূর্ণ যে SAT ফরম্যাটে চলে এসেছে। কারণ আপনি যদি ভেবে দেখেন শিক্ষার্থীদের জন্য আপনার কি মনে আছে হাতের লেখা আগে কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা আগে এতটাই গুরুত্বপূর্ণ ছিল, আর এখন কার্সিভ বাঁকা হাতের লেখা আমাকে কার্সিভ শিখতে হতো। আগে কার্সিভ শেখা বাধ্যতামূলক ছিল। এখন কাজের দিনে এর কোনোটিই তেমন প্রাসঙ্গিক নয়। আর তাই সবাই কম্পিউটারে আছে, সবাই ডিজিটালভাবে শিখছে, ডিজিটালভাবে পড়ছে, ডিজিটালভাবে ইমেলের উত্তর দিচ্ছে। সুতরাং এটা খুবই স্বাভাবিক যে পরীক্ষার প্রয়োজনীয়তাগুলোও ডিজিটাল হয়ে যাবে। আমি এটাও বিশ্বাস করি যে এটি বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বেশি শিক্ষাকে বিভিন্ন জায়গায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরজা খুলে দেবে। সেল ফোন প্রযুক্তির কারণে
আরও বেশি মানুষ শিখতে পারবে যাদের এটি প্রয়োজন এবং যারা এটি চায়, বুঝলেন? ওহ, আমার মনে হয় এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার মনে হয় আপনি এখন আক্ষরিক অর্থেই বিশ্বের জ্ঞানকে যে কোনো তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশে পৌঁছে দিতে পারেন এবং সেই শিক্ষাও সেখানে ছড়িয়ে দিতে পারেন। আর জানেন তো, বিশেষ করে সেখানকার মানুষ জ্ঞানের জন্য অত্যন্ত আগ্রহী ও ক্ষুধার্ত এবং তারা তা গ্রহণ করতে প্রস্তুত। আর এই ধরনের প্রেরণাই আমি সব বাচ্চাদের মধ্যে তৈরি করার চেষ্টা করছি। আর তা হলো শেখার প্রতি সত্যিকারের ভালোবাসা, কারণ শেখা কখনো থামে না, তাই না? যেমন একজন উদ্যোক্তা হিসেবে আমি এমন কোনো ভালো উদ্যোক্তার সাথে পরিচিত হইনি যিনি পড়াশোনা করেন না এবং ক্রমাগত নিজের কাজে আরও ভালো ও দক্ষ হয়ে ওঠেন না বা শেখেন না। আর এটা শুধু উদ্যোক্তাদের ক্ষেত্রেই নয়, কর্মজীবনের যে কোনো মানুষের জন্যই প্রযোজ্য, তাই না? আর তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আমার কাজকে ভালোবাসি, কারণ আমি প্রতিদিন কলেজে যাই। আমি আক্ষরিক অর্থেই তাই করি। আমি আজ সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছি। আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি আর এটাই শিখছি। ওহ দারুণ! প্রতিদিন আমি নতুন কিছু শিখছি। আর এটা আপনাকে আরও তরুণ করে তোলে, তাই না? জানেন, আমার বয়স আসলে 100 বছর। আপনি শুধু জানতেন না। কিন্তু শুনুন, আপনার গল্পটা আমার কাছে সবার জন্য খুব অনুপ্রেরণাদায়ক মনে হয়। আর আমি আশা করি, আপনি আপনার স্কুলে লেখালেখি নিয়ে যা করছেন, তা থেকে এগিয়ে গিয়ে আপনি প্রাপ্তবয়স্কদের জন্য উদ্যোক্তা বিষয়ক কিছু করার কথাও ভাববেন। আমি আশা করি আপনি লেখালেখির ক্ষেত্রেও এই দিকটা দেখবেন, কারণ আমার মনে হয় এটাই পরবর্তী পদক্ষেপ। এমনিই বললাম, আপনার কাছে কি ভবিষ্যৎ দেখার কোনো যন্ত্র আছে? আপনি কি আমার নোট দেখছেন নাকি? না, আমি শুধু বলছি, এটা একটা স্বাভাবিক ব্যাপার, জানেন। হ্যাঁ, আমি এটা করতে চাই। জানেন, এটা আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভবত প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের উদ্যোক্তা বিষয়ক শিক্ষা দেওয়া শুরু করা। ও হ্যাঁ, হ্যাঁ, ওহ মাই গড, বাচ্চারা সত্যিই খুব পছন্দ করে কারণ তারা নির্ভীক। হ্যাঁ, আমরা বাচ্চাদের জন্য উদ্যোক্তা বিষয়ক বই লিখেছি এবং তারা এটা খুব পছন্দ করে। আমি তাদের প্রিয় অধ্যায়টা জানি। এটা খুব মজার। সব বাচ্চারা। আমি মার্ক কিউবানের সাথে ঘুমিয়ে কিভাবে টাকা কামানো যায় শিরোনামে একটি অধ্যায় লিখেছি। আর সবাই হাত তোলে যেন তারা বলছে, আমিও ঘুমিয়ে টাকা কামানো শিখতে চাই। কিন্তু না, আরও গুরুত্বের সাথে বলতে গেলে, প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য উদ্যোক্তা হওয়ার বিষয়টি আমার মনে হয় কেউই ভালোভাবে শেখায় না। আপনাকে এটা শিখতেই হবে এবং কর্মক্ষেত্রে নামতে হবে, আর আপনি অনেক ভুল করবেন। আমি এটা বলতে চাই না যে কেউই ভালোভাবে শেখায় না। আমি নিশ্চিত যে ভালো উদ্যোক্তা শিক্ষক আছেন, কিন্তু আমি আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যবহৃত সহজ পদ্ধতি এবং কৌশলগুলোর সমস্ত নীতি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রয়োগ করতে চাই। কারণ আমরা যেমন আগে বলেছি, এই দুটি জগৎকে একসাথে মেলানোটা একটা খুব অনন্য ব্যাপার হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শেষ করার আগে আমি এটা বলতে চাই, আপনি যখন বলছেন যে এখন স্যাট, SAT পরীক্ষা ডিজিটাল হচ্ছে, তখন কি এটা আমাদের ডিজিটালভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে এমন একটি ধাপ এগিয়ে দেয় না যা আসলে ট্র্যাক করা যেতে পারে? আমি শুধু বলতে চাইছি, আপনি এবং মার্ক কিউবান কি একসাথে বসে এটা সম্ভব করতে পারেন? আমাকে মার্ককে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, না, মানে, এবং তাকে নির্বাচনে দাঁড়াতে হবে। এটা তো খুবই সহজ একটা ব্যাপার। হ্যাঁ, আমি জানি, এবং এটা খুবই সহজ একটা ব্যাপার যে ভোটদান ডিজিটাল হওয়া উচিত। কিন্তু এটা এমন একটা সমস্যা যা আমি এই মুহূর্তে সমাধান করতে পারবো না। আমি জানি, কিন্তু এটা দারুণ হবে যদি এই ধরনের জিনিসগুলো শুরু হয়। এই পুরো সফট এর ডিজিটাল হওয়ার বিষয়টি জীবনের অন্যান্য জিনিসকেও সত্যিই বদলে দিতে পারে, যেমন এটা প্রমাণ করা যে এটা কিভাবে কাজ করতে পারে। আমি তাই মনে করি, কারণ এটা বড় পরিসরে হচ্ছে, তাই না? বছরে 20 লক্ষ ছাত্রছাত্রী SAT পরীক্ষা দেয়। আমি জানি ভোটারের সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি নিরাপদে লক্ষ লক্ষ মানুষের কাছে ডিজিটালভাবে সবকিছু পরিচালনা করতে পারেন। এবং যখন আপনি এটা বড় পরিসরে করতে পারবেন, আমি নিশ্চিতভাবে মনে করি যে ভোটদান ব্যবস্থা কোনো একসময় ঠিকই সেখানে পৌঁছাবে। আশা করি ভবিষ্যতে খুব শীঘ্রই। চমৎকার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো। সবাই আবার prepared.com ওয়েবসাইটে যান। ডিজিটালস প্লেবুক, উইনিং স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ ইয়োর ড্রিম স্কোর বইটি 3 মার্চ প্রকাশিত হচ্ছে। শুনলাম আপনি নাকি একটা পার্টির আয়োজন করছেন। ওহ, মার্চ। এটা কি মার্চের 3 তারিখে প্রকাশিত হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো আমি রবিবার, মার্চের 3 তারিখে একটি বড় বই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করছি, যেদিন বইটি প্রকাশিত হচ্ছে। এবং আপনারা জানেন, আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের শেখাবো কিভাবে এই নতুন ডিজিটাল SAT, SAT সেরা ফল করা যায়, কিভাবে কলেজের জন্য 6 অঙ্কের আয় এবং স্কলারশিপ জেতা যায়, এবং কিভাবে প্রতিযোগিতামূলক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। তাই আমি তাদের এই বই প্রকাশনা অনুষ্ঠানের জন্য বিনামূল্যে অনলাইনে নিবন্ধন করার জন্য জোরালোভাবে সুপারিশ করছি। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এতে অংশ নিতে পারবেন। এটি রবিবার, মার্চের 3 তারিখে প্যাসিফিক সময় বিকেল 3টায় এবং ইস্টার্ন সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। আপনি prepared.com নিবন্ধন করতে পারেন। আর আপনি যদি রবিবার, মার্চের 3 তারিখের পরে এটি শুনে থাকেন, তাহলে আপনি অ্যামাজন বা prepared.com থেকে ডিজিটাল SAT প্লেবুকের একটি কপি সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। দারুণ। সবাই ভালো থাকবেন। BeBolendRadio.com আমাদের সাথে থাকুন। বিগ ব্লেন্ড রেডিও শোনার জন্য ধন্যবাদ। BeBolendRadio.com আমাদের অনুষ্ঠানগুলো শুনতে থাকুন।